সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, আহ, হ্যাঁ, আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। জি, আশা করি আপনারা সবাই শুনছেন। আমি আসলে খুব ঝামেলা হচ্ছিল লাইভটাতে আসতে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমার ফেসবুক পেজ, প্রথম যে পেজ, যেটা আমার ভেরিফাইড পেজ ছিল, সেই ভেরিফাইড পেজটি যখন যখন আহ, কি বলে সাসপেন্ড হলো, সে সাসপেন্ড হওয়ার অনেকেই অনেক ক্রেডিট টেডিট নিয়েছেন। আপনারা দেখেছেন যে কিছু টোকাই মোকাই ওইগুলোর ক্রেডিট নিয়েছেন। ফার্স্টের পেজটা হওয়ার পেছনে আসলে কারোর কোনো ছিল না, এটাতে কারোর কোনো আহ, হাত নাই। ওইটা ফেসবুক এমনি বন্ধ করেছে, কারণ আমার পেজ এমনিতেই এই যে বিভিন্ন ধরনের আপনার মিছিল মিটিং, তারপরে আগুন, এসব এগুলো জানেন যে নিউজের ভিডিও, এগুলো চালাইতে গেলে এগুলো পেজে সমস্যা হয়। যে কারণে আমার আগের পেজটাতে প্রায় 6-7টা ভায়োলেশন ছিল। এরপরে প্রথম আলোর ঘটনায় যেটা হয়েছে সেটা সবাই জানেন। এই কারণে পরপর 3টা খাওয়ার পরে সেটা আর হয় নাই। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি কেউ কেউ কমেন্ট করছেন যে সমস্যা হচ্ছে, আসতে শোনা যাচ্ছে। আমি জানি না এখন যেই পদ্ধতিটা করা হয়েছে এর বাইরে আর কিছু করণীয় নেই আসলে। একটু আপনারা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারতাম। হুম। আহ, যাই হোক, আহ, এখন বিষয় হলো যে আমার গতকালকে বাংলা এডিশনেও আমি একটি বক্তব্য দিয়েছি। সেখানেও আমি বিভিন্ন কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আজকে ফেসবুকে এই পেজটিতে আমাকে আপনারা আপাতত নিয়মিত পাবেন। বাট জানেন যে সরকার, একটা দেশের সরকার তো বিশাল ক্ষমতাশালী। আবার সেই দেশের সরকার যদি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস, তাহলে তো সেই ক্ষমতা আরও কয়েক গুণ বেশি। তো ওনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা ওয়ান টুর ব্যাপার যে ফেসবুক কিংবা গুগলের সিইওদের কাছে ফোন করে এটা বলে দেওয়া যে এটা বন্ধ করে দাও, এটা এই দেশে চালানো যাবে না। তো সেটাও করতে পারে। আবারও যদি করে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ আমরা আরও পেজ নিয়ে আসবো, একটার পর একটা চলতে থাকবে। কারণ মানুষ যার কথা শুনতে চায়, আপনি তার কথা এই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে তারপরে করতে পারবেন না। আর আমি জানি না, কেউ কেউ বলছেন যে কথা শোনা যাচ্ছে কম, কেউ কেউ বলছেন যে একদম পারফেক্ট। আমি জানি না যে কোনটা। আহ, কেউ কেউ একজন বলেছেন যে যাদের সাউন্ড কম শোনা যাচ্ছে তারা ফোনের সাউন্ড বাড়ায় দেখেন। আমি জানি না, এর চাইতে বেশি কিছু আগেই করেছি। এখন বিষয় হলো, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এই সরকারের ব্যাপারে আমরা প্রথম থেকে তাদের প্রতি যে ভালোবাসা, যে ভরসা, আস্থা, বিশ্বাস বাংলাদেশের মানুষ করেছিল, আমি নিজে আমার ফেসবুকে অনেকবার বলেছি, অনেকবার, ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি প্রয়োজন হয় তাহলে এ, আমরাই বলেছি যে 20 বছর, যত বছর দরকার হয় তত বছর থাকুক। এটা নিয়ে বিএনপির বিরুদ্ধেও মানুষ অবস্থান নিয়েছে।
যে না, ডক্টর ইউনূসকেই থাকতে হবে। আমি একা না, সারা দেশের মানুষ এই ব্ল্যাঙ্ক একটা সাপোর্ট আপনাদেরকে দিয়েছিল। সেই সাপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা কিচ্ছু করেন নাই, শুধুমাত্র ১.৫ বছর নষ্ট করা ছাড়া। আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশে সামনে বিএনপি আসুক, জামায়াত আসুক বা যেই আসুক, যেই সরকার আসবে সেই সরকার আসার পরে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন। আপনার টাকা দিয়ে এই সরকারের প্রতিটা উপদেষ্টা বিদেশে পাচার করছে টাকা। অতএব এই পাচার করা টাকা আমার দেশে এরা নিয়ে আসবে না। এবং এই উপদেষ্টা পরিষদে যে কজন আছে কোনোটাই বাংলাদেশে থাকার জিনিস না। যে কজন ছিল বাংলাদেশে ওগুলো থাকবে না সামনে। সো যেহেতু থাকবে না, তাদের পিছনে আমাদের এই টাকা পয়সা ডলার নষ্ট করে তো লাভ নেই। ২ মাস পরে সরকার ক্ষমতায় আসুক, নির্বাচিত সরকার, তারপরে নির্বাচিত সরকার আসলে আমরা আমাদের দেশে টাকা পাঠাবো। এখন যেই টাকায় পাঠাবেন, আপনি প্রতিদিন পত্রিকায় নিউজ দেখছেন, ৬ দিনে রেমিটেন্স হলো $১০২ কোটি, ৭ দিনে রেমিটেন্স হলো $২ বিলিয়ন। এই মানে নিউজের অভাব নাই, সারাদিন নিউজ আসছে যে আমাদের খালি রেমিটেন্স রেমিটেন্স ছাড়া এই দেশের আর কোনো কিছু পাল্টায় নেই। তো আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। এই সরকার যেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে ক্ষমতায় এসেছেন, তাদের কাউকে তারা মনে রাখেন নাই। আবুধাবিতে এখন পর্যন্ত সে ছেলেগুলো, ৩১টা ছেলে এখন পর্যন্ত আবুধাবির জেলখানায় আছে। তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে না। এটা ডক্টর ইউনূসের যে ক্ষমতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার কাছে এটা কোনো ব্যাপারই না। সে চাইলেই এটা করতে পারত, কিন্তু করেন নাই। তো এটা যেহেতু করে নাই, আমরা তার জন্য কেন করব? অনেকেই বলে থাকেন যে আমরা কেন আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে গেলাম। আরে ওই ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা কোনোদিনও যাইনি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই যে আনসার বাহিনী থেকে শুরু করে বিভিন্ন নানান বাহিনী, তাদের জন্য কথা বলেছে। কিন্তু আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস বারবার ওয়ার্নিং করা হয়েছে যে এইটা করেন, এইটা করেন। কিছুই করেন নাই। কয়দিন আগে সরকারের রাষ্ট্রের টাকা খরচ করে আপনার করা হলো, এই বিডিআরের যে কমিশনের রিপোর্টটা তৈরি করা হলো। এতগুলো মানুষ কষ্ট করে রিপোর্ট তৈরি করলো। উনি কমিশনের রিপোর্ট তৈরি করার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম এসে সেখানে, সেই তাকে এখনো চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কেন? ফাইজলামি নাকি? এতগুলো মানুষ জীবন দিল, তাদের হত্যা মামলা হয়েছে, সে হত্যা মামলায় মানুষকে ধরা হয় না। কারণ কি? মানে তার মানুষ মারা যায় নাই, ওনার গায়ে লাগে না, কারণ ওনার কেউ মারা যায় নাই। তাই ৫ তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে যাওয়ার পরে তারপরে উনি বাংলাদেশে এসেছেন, তো ওনার তো কোনো সমস্যা নাই। ওনার কি হয়েছে? তো আবারও বলছি, অনেক মানুষ ফোন করে কষ্ট পেয়েছেন যে ভাই আপনি ইউনূসের বিরুদ্ধে কেন বললেন? ইউনূস অনেক ভালো। ভাই ইউনূস ভালো মানুষ না খারাপ মানুষ আমি তো ইউনূসের চেহারা দেখে, সুন্দর হাসি দেখে তারপরে বুঝবো না, তাই না? হাদির জানাজার অনুষ্ঠানে গিয়েছে, হাদি তুমি আমাদের বুকে আছো, তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি। এই কাব্যিক ভাষায় কথা বলতে আপনি ওইখানে যায় বলবেন ২ দিনের ভেতরে এই হাদির যে খুন করেছে তাকে আটক করতে হবে, ৩ দিনের ভিতরে করতে হবে, না করলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে না, না করলে পুলিশের আইজিপি থাকবে না। আপনি এটা করবেন আপনার জন্য। আপনি এত ইন্টারন্যাশনাল মানের এত পাওয়ারফুল একটা মানুষ, আপনি বাংলাদেশের ভিতরে একটু কাজ করতে পারেন না? কিছু বললেই বিএনপির জন্য করতে পারে না, তারপরে এই ওয়াকারের জন্য করতে পারে না, কিছুই নাকি তিনি বিএনপি আর ওয়াকারের জন্য করতে পারে না। খালি নিজের নামের গ্রামীণ ব্যাংকের গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান আছে এগুলো করে নিয়েছেন। এই সরকারের ভিতরে সবচাইতে দুর্নীতি করেছে যে কজন, তার ভিতরে একজন হলো ডক্টর ইউনূস, এই ডক্টর আসিফ নজরুল। তো ডক্টর আসিফ নজরুল সবচাইতে বেশি দুর্নীতি করলো। একটা আর হলো গিয়া এই রেজওয়ানা, এই দুইটা হলো দুর্নীতির নাটের গুরু। এই দুই নাটের গুরুরে আপনি, আসিফ যখন কিনা গেল, মাহফুজ যখন কিনা পদত্যাগ করলো, এই দুই চোরের নিয়ে ওইখানে বসাইলেন। এর চেয়ে ভালো মানুষ দেশে নাই? আমরা আপনার কাছে উপদেষ্টা হইতে চেয়েছিলাম কোনো দিন? আপনি আর ভালো মানুষ তো আছে দেশে, আপনি নিয়ে ওই চোর দুইটারে নিয়ে ওইখানে বসাইলেন। কারণ কি? এগুলো আমাদের গালে
একদম চপাটাঘাতের মতো, যে আমরা সারাদিন আসিফ নজরুলের বিরুদ্ধে করে বলে আসছি, তার এই দুর্নীতির এগুলোর প্রমাণ দেখিয়ে আসছি, তারপর ওরে বসা মানে ওরে বসাবোর ক্ষমতা আছে অনেক, এই জন্য উনি বসাবেন। আপনি আমার বাপ লাগেন, যে আপনি আমার বাপ, যাই করবেন তাই বাপ তো বাপই, এই জন্য আপনার মানতে হবে। আপনি এই দেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা পাওয়ার মতো কোনো কিছু আপনি জীবনে কোনোদিন বাংলাদেশের জন্য করেন নাই। তারপরেও যেহেতু একটা নিরপেক্ষ, একটা পাওয়ারফুল লোক পাওয়া যাচ্ছিল না, ভারতের কাছ থেকে আমাদের বাঁচতে হবে, ভারতের ষড়যন্ত্র চলমান। সো ইন্টারন্যাশনাল এমন একজন মানুষকে দরকার আমাদের, যে মানুষটা শেখ হাসিনার বিরোধী এবং আন্তর্জাতিকভাবে ভারতকে প্রোটেক্ট করতে পারবে। সেটা সেই কারণে আপনাকে মানুষ ভালোবাসা দিয়েছিল। সেই ভালোবাসা পেয়ে আপনি সারা জীবন এই দেশের জাতির পিতা হয়ে থাকতে পারতেন, ডক্টর ইউনুস। আপনি করেন নাই, কিচ্ছু করেন নাই। আরে ভাই, আলেমগুলোকে এখন আবার নতুন করে আটক করা হচ্ছে সেই ইয়ের মামলা দেখে, আপনার সন্ত্রাস বিরোধী শেখ হাসিনার মামলার ইয়ে দেখে। শেখ হাসিনার মামলার ইতে যদি নাকি আবার মানুষ আটক হয়, তা আপনার আনার দরকার কি? এই দেশে কি আপনার আপনার লোকজন এই দেশ স্বাধীন করেছে? এই দেশের মানুষ আপনার 5ই আগস্টের আগে এই যে যাত্রাবাড়ি, এই যে উত্তরায়, মাতুয়াইল টাতুয়াইল এইসব জায়গায় সবচাইতে বেশি মানুষ মারা গিয়েছে মাদ্রাসার শিক্ষার্থী। এই আলেমদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আপনি, তাদের রক্তের কারণে আপনি জীবনে চেয়ার পেয়েছেন। আপনি এমপি হইতে পারতেন না কোনোদিন, এই উপদেষ্টা পরিষদ যে একটা এমপি হইতে পারবেন না, পারতেন না আপনারা। আপনাদেরকে এই দেশের মানুষ ভীষণ সম্মান করে তারপরে বসিয়েছে। এখন কিছু কিছু মানুষ আপনারে তেল মারবে। আরে ভাই, আপনারে তেল মারবে কেন? আপনি আজকে দেখেন না তারেক রহমানরে কি তেল মারতেছে, এর কারণ কি? এই ভালোবাসার এত তেল মারার মানুষগুলো যদি নাকি খালেদা জিয়া যেদিন জেলখানা যায় সেদিন 1,000 ভাগের 1 ভাগ যদি বের হইতো, খালেদা জিয়াকে জেলে যাইতে হইতো নাকি? এটা বাংলাদেশের মানুষ এগুলি পারে, খুব সুন্দরভাবে পারে। আপনার এরকম কিছু চিটার বাটপার চোর, যেগুলিরে ধান্দা টান্দা দিয়া পয়সা পাতি দিয়া এই ইয়ের মতো, মানে জানোয়ারের মতো, এই যে কাকা খাবার টাবার ছিটাইলে যেমনি পিছে পিছে ঘুরে, ওরকম কিছু লোকজন আপনি ঘুরাইতে পারবেন। আমি তো ভাই এত আপনার কাছে কোনো কিছু চাইও নাই, এই দেশটার জন্য চেয়েছি, দেশটার কিছু জিনিস চেয়েছিলাম, আপনি সেই দেশে সেই জিনিসগুলি দেন নাই। আপনার পিছনে ঘোরার কিছু নাই তো। আপনি কি আপনি মেরে ফেলবেন, আপনি আমেরিকা থেকে ধরে বাংলাদেশে নিয়ে যাবেন, এই ভয়ে হাগুমুতু করে ইলিয়াস আপনাদের বিরুদ্ধে কথা বলবে না, এত সোজা। এই গত 5-6 বছর আগে এই হাসিনার সময় এর চাইতে কম খারাপ পরিস্থিতি ছিল, আমাদের হাসিনা বন্ধ করতে পেরেছে কিনা? আর আপনারা 2.5 দিনের মন্ত্রী, 2.5 দিনের প্রধান উপদেষ্টা হয়ে আপনারা বিশাল আকারে ভাব মারেন। এইসব ভয় টয় দেখায় লাভ নাই। এই দেশের মানুষ আপনারা যেদিন ক্ষমতা থেকে যাবেন, সেই ক্ষমতা থেকে যাওয়ার পরের দিন থেকে আপনাদের কাউন্টডাউন শুরু হবে। কি করেছেন সেই আমলনামা নিয়েই দেশের মানুষ টান দিবে। আপনি বাংলা এডিশনে বন্ধ করে দিলেন। বাংলা এডিশনে কেন বন্ধ করলেন ভাই? বাংলা এডিশন কি সমস্যা করেছে আপনাকে নিয়ে? কোনদিন আমি নিজে আমার আমার তো মানে যেই 40-45 জন পোলাপান আমার অফিসে কাজ করতো, এদের তো আমি যা বলতাম এরা আমার কথা শুনতো শুনতো, তাই না? আমি তো এদের মানে খুবই সম্মান করতো আমার, আমি যেটাই বলি, আমি চাইলে আমি আপনাদের বিরুদ্ধে নিউজ করাইতে পারতাম না? বরং ওরা, আমি যদি কারোর সাথে আমার লাগালাগি হয়, ওরা করে কি তার বিরুদ্ধে নিউজ করে, আমি ওদের পরে যাই করি। আমি তো বাংলা এডিশনের প্রতিদিন ধরেন 20টা 30টা করে নিউজ, আমি তো সব দেখার সুযোগ পাই না, এগুলি সব অ্যাসাইনমেন্টও আমি দেই না। তা আমি সকালে দেখালে আমার চোখে পড়ছে যে একটা নিউজ যাচ্ছে, কার নামে? ওই বিরানি আলমের নামে। তা আমি ওদের বিরানি আলমের নিয়ে নিউজ করা দরকার কি? এটা তো একটা প্রতিষ্ঠান, সেভাবে চালিয়েছে। এই বাংলা এডিশন একমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধ ছাড়া বাংলাদেশের কোনো শক্তির বিরুদ্ধে বাংলা এডিশন কাজ করে নাই, কারোর বিরুদ্ধে নিউজ করে নাই এইভাবে। হ্যাঁ, এখন বিক্ষিপ্তভাবে জামাতের একজনের নামে, ওই যে মাঝখানে জামাতের একজনকে ইয়ে করতে চাইলো, কোপাইতে চাইলো আপনার বাকেরগঞ্জ না কোথায়। তো জামাতের ওনার বিরুদ্ধে গেলে যদি জামাত মনে করে তার বিরুদ্ধে গিয়েছে গিয়েছে। বিএনপির একজনের এই ইয়ে নিয়ে আপনার ওই যে এক কি বলে টাঙ্গাইলে এক মেয়েকে ধর্ষণ নিয়ে বিএনপির এক নেতা আটক হলো, তো এটা নিয়ে নিউজ করেছে। এটা যদি বিএনপি মনে করে বিএনপির বিরুদ্ধে, তাহলে গিয়েছে। এটা না হলে তাহলে তো শুধু মিলাদ পড়াইতে হবে আর তাবলিগে যাইতে হবে, এগুলি লাইভ দেখাইতে হবে নিউজ চ্যানেলে। নিউজ চ্যানেলে আপনি দেখাবেন কি? তো আমরা সেটাই দেখিয়েছি। সেটা দেখানোর পরে কেউ যদি কষ্ট পায়, কষ্ট পাইতে পারে, তাহলে নিউজ চ্যানেল দেশে যা। নিউজ চ্যানেলে দেখেছেন কি ভাই?
আমরা তো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই দেশে ছিলাম না। এই দেশে এই ১ম আলো ছিল, এই আপনার কি বলে ডেইলি স্টার ছিল, এরাই ছিল। এরা আপনাদেরকে নিয়ে নিউজ করেছে। এরা কি নিউজ করেছে সেই নিউজও এখনো আছে। দেখেন, সামনে ক্ষমতায় আসবে, আবারও আপনাদেরকে এদের চেহারা দেখাবে। আজকে তারেক রহমানের বিরুদ্ধে এই পিছনে যত মানুষজন আছে, এই মানুষগুলো যদি তারেক রহমানের পেছনে গত ৫-৬ বছর থাকতো, তাহলে তারেক রহমানের ভাইটা মারা যায় না। তারেক রহমানের মাটা এইভাবে মারা যায় না। তারেক রহমান নিজে এইভাবে মানে প্রায় ১৭ বছর দেশের বাইরে যায় থাকতে হয় না। তারেক রহমানের পরিবারকে এত নির্যাতন সহ্য করতে হয় না। কোথায় ছিল? ধান ছিটালে কাকের অভাব হয় না। এটা এই দেশের মানুষের একটা চরম মানে ইউনিভার্সাল একটা ক্যারেক্টার। এইখান থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসতে পারে না। এটা দেখে যদি কেউ মনে করে যে বিশাল কিছু হয়ে গিয়েছে, আমরা ক্ষমতায় আছি এখন, আমাদের পিছনে আমরা যা বলি তাই মানুষ শুনবে, এটা মনে করার কোনো কারণ নাই ভাই। বেশি দিন নাই তো, নির্বাচন অল্প কয়দিন আছে। আমাদের এত মানুষের ভালোবাসার দরকার নেই। হাজার লক্ষ কোটি কুকুর বিড়ালের চাইতে ভালো মানুষ ১০ জন ভালো। ওই ১০ জন মানুষের ভালোবাসা পাইলেই হবে। ভাই, কিছু মানুষের কথাবার্তা শুনলে ভাই বুক ভরে যায়। এর চাইতে বেশি কিছু দরকার নাই ভাই। হ্যাঁ, একজন নির্যাতিত মানুষ যখন বলে না যে ভাই আপনার জন্য কালকে তাহাজ্জুদ নামাজ পড়ে ভাই চোখের পানি ফেলে দোয়া করেছে, আর কিছু দরকার নাই আপনার। আমি কি ফকিন্নি নাকি? না খেয়ে থাকি নাকি আল্লাহর রহমতে? আল্লাহ কাজ করার ক্ষমতা দিয়েছেন। সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? যা খাইতে চাই তাই খাইতে পারি, যা করতে চাই করতে পারি, তো সমস্যা কি? আর কি লাগে? দুনিয়ায় আমার চাইতে মনে করেন ১,০০০ কোটি টাকার বেশি মালিক। সে আমার চাইতে কি চাইলেই মানে ৬ বেলা ভাত খাইতে পারবে? চাইলেই এক বেলাতে ৩ মণ মানে ফ্রুটস খাইতে পারবে, ফিশ খাইতে পারবে। মানে কি করতে পারবে টাকা অনেক বেশি থাকলে? টাকা পয়সা দিয়ে কিছু হয় নাই ভাই এই দুনিয়ায়। এই গত ৫ তারিখের আগের এটা থেকেও যারা শিক্ষা নেন নাই, তাদের সামনে এরকম দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকেন। আমাদের এত লোকজনের সাথে ভাই খাতির দিয়া, এত মানুষের সাথে যা মনে চায় তাই, ভাই আপনি আমার কিচ্ছু না, আপনি আমার কোনো কিছু না, কিন্তু আপনি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করেন, আপনার জন্য জীবন দিয়ে দিব আমি। কিন্তু আপনি আমার দেশকে নিয়ে এত কিছু হচ্ছে, কোনো কিছুর কোনো ঠিক করে গেলেন না। এখন আপনারা ইন্ডিয়ার সাথে আবার নেগোসিয়েশন করে আপনি এই বিএনপি আসলে আপনি হবেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই ডিলে আপনি বিএনপির সাথে যায় কথা বললেন, কথা বলে যে ভারতকে আপনি সব কিছু দিয়ে যাবেন। ভারত আপনারে পাঠাইলো, পাঠানোর পরে আপনি যা মন চায় তাই করছেন। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিল এই দেশের মানুষ। এই কারণে এই ভারত এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই যেদিন হিন্দু একটা লোকরে পোড়ায় মারলো, কে মারলো? এটা বাংলাদেশের মানুষ মেরেছে, বাংলাদেশের মুসলমানরা এরকম করে। আপনাদের গোয়েন্দা সংস্থা করেছে, গোয়েন্দা সংস্থা মানেই ওয়াকার, মানেই ইন্ডিয়া, ওরা এটা করছে। তা আপনি এটার ব্যবস্থা করে যাবেন না? আপনি কিচ্ছু না করে তারপরে চলে যাবেন আর মানুষ সারা জীবন আপনার পূজা করবে, এটা আপনার মনে হয়? সো আপনি আমারে ভালোবাসেন কি না বাসেন আমার কোনো সমস্যা নেই। আপনি এটা যদি করতেন, আপনি আমার ভাই। আর যদি না করেন, তাহলে তো আপনার ভাই আমার কেয়ার করার কিছু নাই। আপনি কত ক্ষমতাশালী, কত কিছু কি, এটা যদি করতাম তাহলে তো ভাই ধান্দাবাজি করতাম। আপনার দরকার আছে আমার? আমি ইলিয়াস হোসাইন যদি বাংলাদেশে ধান্দাবাজি করি, বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীর দরকার আছে? আর ওই প্রধানমন্ত্রীরও করা সম্ভব, যে প্রধানমন্ত্রী তারও পর্যন্ত ব্ল্যাকমেল করা সম্ভব। এদেশে সম্ভব। আমরা চাইলে পারতাম তো। আজকে যারা বিশাল বিশাল জায়গায় আছে, এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল নাকি? কেন খারাপ হয়েছে? আপনি আওয়ামী লীগের লোকের জামিন দিবেন, আপনি আওয়ামী লীগের লোকের গ্রেপ্তার করবেন না, আপনি আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ রাখবেন, আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে বসে বসে আমাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। এই জন্য তো এতদিন কথা বলি নাই। আমরা যখন বিএনপি ক্ষমতায় মানে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি বলেছি না যে আমরা বাংলাদেশে আওয়ামী লীগ চলে গেলে যারাই ক্ষমতায় আসুক, তারা যে আওয়ামী লীগের মতো দুর্নীতি করবে না, এটা আমরা মনে করছি না। তারাও ওই দুর্নীতিতে বাংলাদেশের মানুষ এই ১৯-২০, এখন তো দুর্নীতি দেশে আরও ডাবল হচ্ছে। কিন্তু কেন করেছি? ভারতের কারণে। সেই জায়গায় যদি ঠিক না হয়, সেই জায়গায় যদি আগের মতোই হয়, আর কিছু বলার নাই। আমরা তো আপনাদের জন্য কাজ করব না ভাই, আপনাদের পক্ষে কথাও বলবো না। আপনি আমার সুবিধা দিবেন না দিবেন এগুলি যারা সুবিধা নিতে চায় তাদের কাছে যায় বলবেন, আমাদেরকে এগুলি শোনায় লাভ নাই। আমাদের জন্য এই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, ব্যাস এতটুকুই চলবে। এর বাইরে কোনো কিছু দরকার নাই।
আওয়ামী লীগের লোকজন আমাকে যেদিন কিনা গালি দেওয়া বন্ধ করে দিবে, সেদিন আমি বুঝবো যে আমার কিছু সমস্যা আছে, আমার এই সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যেতে হবে। এই দেশ নিয়ে আমি কথা বলা যাবে না, কারণ আমি এই দেশের বিরুদ্ধে যাচ্ছি। আওয়ামী লীগের লোকজন আমার গালি দিয়েই যাইতে হবে। ওরা আমারে দেখলে মানে তারেক রহমানের চাইতেও বেশি জেদ উঠবে যে এইটা হইলো গিয়ে সবচেয়ে এটা মারতে হবে, এরকম একটা মানে মাথার মধ্যে আসতে হবে তার। সো আমি সেটাই চাই, এর বাইরে কোনো কিছু না। যাই হোক ভাই, আপনারা আমার যে লাইভটা চললো, এই লাইভটা আপনারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েন যে এটা আমার এখন থেকে ফেসবুক পেজ। এরকম ফেসবুক পেজ যদি নাকি তারা করতে থাকে, ইনশাল্লাহ এরকম ফেসবুক আরও পেজ নিয়ে আসবো। আমাদেরকে এইভাবে করে বন্দি করে তারপরে আটকানো যাবে না। আর যারা কিনা এখনো পর্যন্ত বন্ধু আর শত্রু বুঝতে শিখেন নাই, তাদেরকে বলবো শিখে ফেলেন, বিপদের সময় কাজে লাগবে। আল্লাহ হাফেজ।